আজকে আমাদের সাথে উপস্থিত আছে রেজা হাসমত ভাই। উনি একজন চলচ্চিত্র নির্মাতা। ভাইয়া, আপনি চলচ্চিত্র যুক্ত হয়েছেন কত সাল থেকে? আসসালামু আলাইকুম। আমার চলচ্চিত্রে আগমন হচ্ছে 1982। কোন ছবির মাধ্যমে? সেটি হলো, প্রথম ছবি হচ্ছে অন্ধবতী। অন্ধবোধ। হ্যাঁ, এটা পরিচালক কে ছিল? ওটার পরিচালক ছিল সুভাষ সোম। আচ্ছা। সুভাষ সোম ছিলেন পরিচালক, দারা শিখে ছিলেন তত্ত্বাবধানে, ধীরাজ ফিল্মের। হ্যাঁ। ওই ছবিতে আমার প্রথম আগমন। আচ্ছা আচ্ছা। আপনি এখন পর্যন্ত কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছেন? আমার চলচ্চিত্রের সংখ্যা কম, 4-5টা। আচ্ছা। কিন্তু তার মধ্যে উল্লেখযোগ্য হলো গৃহবধূ, প্রেম পিয়াসী, হৃদয়ের বাসী, তারপরে হলো রাক্ষসী রানী, লেটেস্ট করলাম হলো জেদি মেয়ে। ওই এটা সর্বশেষ যেটা সর্বশেষ। শাপলা মিডিয়ার জেদি মিয়া। আর দুইটা আন্ডার প্রোডাকশন ছিল, ওগুলো করা হয়নি। আচ্ছা আচ্ছা। ওই নির্মাণাধীন কালেই উচ্ছৃঙ্খলতার কারণে ছবিগুলো বন্ধ করে বন্ধ হয়ে গেছে। আচ্ছা। নিজেই বন্ধ করে দিয়েছি। ও আচ্ছা। কারণ দেখলাম যে যুগের সাথে তাল মিলিয়ে কাজ করতে পারছি না, বিদায় আচ্ছা বন্ধ করে দিয়েছি। আচ্ছা ভাইয়া, আমার জানা মতো আপনার প্রেম প্রিয়সী চলচ্চিত্রটি সুপারহিট। তো এই ছবিটা নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি প্রতিকূলতায় সম্মুখীন হতে হয়েছে? এই ছবিটি পুরোটাই প্রতিকূলতার মধ্যে। আচ্ছা আচ্ছা। ছবিটি প্রথম শুরু করি আমি চিরসাথী হিসাবে। আচ্ছা। ছবিটি গান রেকর্ডিং করি মহরত করে। সেই যিনি ফাইন্যান্স করবেন উনি বলল যে আমি করতে পারবো না, তারপরে বন্ধ করে দিলাম। আচ্ছা। তারপর নিজেই ফাইন্যান্স সংগ্রহ করে স্টার্ট করলাম প্রযোজনা প্লাস ডাইরেকশনে। তারপরে 2-4 দিন বন্ধু বান্ধবের কাছে টাকা নিয়ে তারপর কাজ শুরু করলাম। ওই সময় সালমান শাহ তখন সুপারস্টার। যেহেতু নিজে করবো তখন ধারণা করলাম যে সালমানকে নিয়ে করবো। আচ্ছা আচ্ছা। সালমান শাবনূরকে নিয়ে কাজ শুরু করলাম। সেই ছবি প্রথম থেকে আপনার ইয়ে ছিল যে আপনি সালমান শাহ শাবনূর না। করবেন? প্রথমে ছিল না। আচ্ছা প্রথম যখন গান দিয়ে মহরত করি তখন শিল্পী নির্ধারণ করা ছিল না। আচ্ছা। শাবনূর থাকবে এটা কনফার্ম। এটা কনফার্ম ছিল, কারণ শাবনূরের আমাদের সাথে আপনাদের ঘরের তৈরি। আমাদের ঘরের তৈরি। তারপরে গান রেকর্ডিংয়ের পরে যখন করতে পারলাম না কাজটা, তারপরে বেশ কিছুদিন বন্ধ ছিল। তারপরে যখন নিজে শুরু করলাম তখন সালমানকে নিয়ে শুরু করলাম। আচ্ছা আচ্ছা। এই সালমানকে নিয়ে কাজ করা শুরু করলাম। মাঝপথে আইসা 35% কাজ করার মধ্যেই সালমান ইহদাম ত্যাগ করলেন। এবং যেদিন আমি লাস্ট শুটিং করি সেটা হলো 5 সেপ্টেম্বর। এই 5 সেপ্টেম্বরের রাত 12টা পর্যন্ত আমি সালমানকে নিয়ে কাজ করি। 6 সেপ্টেম্বর সালমান শাহ মারা যায়। দুঃখজনক। আপনার রানিং সিনেমা থেকে, তাই তো? মানে ওনার সর্বশেষ সিনেমা আমারটাই, সর্বশেষ কথা এবং সর্বশেষ চিত্রায়ন আমার প্রেম পিয়াসীতে। তো সবাই বলে বুকের ভিতর আগুন, এটা নাকি তার সিনেমা? ভুল। আচ্ছা। 5 তারিখ রাত 12টা পর্যন্ত আমার সাথে, সকাল থেকে 5টা 5:30 পর্যন্ত আমি কাজ করেছি উত্তরা শহীদুল ইসলাম খোকন সাহেবের বাসায়। আর সন্ধ্যা থেকে এখানে ডাবিং করেছি রাত 12টা পর্যন্ত, 11টা 12টা পর্যন্ত। এখান থেকে গিয়ে পরের দিন শুক্রবার সকাল 10:30টার দিকে তো সংবাদ পেলাম যে মারা গেছে। এরপর এই ছবিটি নিয়ে আমাকে অনেক যাতনা, অনেক কিছু সইতে হয়েছে। ছবি এটা তো করা সম্ভব না।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সব ডিরেক্টররা বললো যে এর ভিতরে কিমনে কি করবে, কিন্তু দর্শকদের অনুরোধে হুম হুম। হাজার হাজার চিঠি আমার কাছে আসতো এই পরিচালক সমিতিতে। আচ্ছা। তো দর্শকদের অনুরোধে একটি কথা, আমরা প্রেম পিয়াসী হলে দেখতে চাই। চিন্তা করলাম যে কেমনে, আমি রাত্রিবেলা ঘুমাইতে পারি না, হুম। ওই ঘুমের মধ্যেই স্বপ্নে দেখি সালমান আমাকে মানে ডাকে, মানে উঠায় উঠায় বলে যে আপনি কি টেনশন করেন, ছবিটা শেষ করেন। আচ্ছা। ঘুম থেকে উঠে দেখি যে কেমনি ছবিটা শেষ করবো, কি করে সম্ভব। 70-75টা সিকোয়েন্সের ভিতরে আমি তার মাত্র 30টা সিকোয়েন্স, আর সবগুলো রয়ে গেছে। 5টা গান, একটি গানও করি নেই। গান রেকর্ডিং হয়েছে, গান শুটিংয়ে যাব। আমার কক্সবাজার ছিল আউটডোর। শাবনুরের মুখে ব্রণ ওঠাতে ডাক্তার বললো যে সানে কাজ করতে পারবে না, আউটডোর ক্যান্সেল করলাম। তা নইলে আমার ওই আউটডোরে আমার ছবিটা শেষ হয়ে গেল, যার ফলে আমার আর ছবিটা শেষ হলো। তারপরে বসে বসে চিন্তা করতে থাকলাম, সবাই বলতেছে ছবি শেষ করতে, আমি কেমনে করি। এই বিসিতে এসে আমার টোটাল রাশগুলো নিয়ে এডিটিংয়ে বসে সবগুলো দেখি, লাইন আপ করি, কীভাবে কী করা যায়। এই গবেষণা করতে করতে 2 মাস চূড়ান্ত গবেষণার পর একটা লাইন আপ দাঁড় করা গেল। আমার রাইটার সানি আলমকে বললাম যে এই ব্যাপার, আমার সাথে বস, ছবিটা শেষ করবে। ও সাহস পাইল না, বললো যে এটা আমার দ্বারা সম্ভব, এর মধ্যে আমি কিছু করতে পারবো না। আচ্ছা। তারপরে নিজে নিজে আমার এডিটরকে নিয়ে আমি বসলাম, লাইন আপ করতেছি, দেখতেছি বিভিন্নভাবে। আমার এডিটিং রুম বুকড 2 মাসের জন্য। আচ্ছা আচ্ছা। রাত দিয়ে 24 ঘন্টা ওইখানে গবেষণা করতে একটা লাইন আপ দাঁড় করাইয়া তারপরে আমার শ্রদ্ধেয় মরহুম আজিজুর রহমান সাহেব, তারপরে আকবর কবির প্রিন্টু সাহেব, ওদেরকে ডাকলাম, ডেকে বললাম যে আমি এই লাইন আপটা করেছি, আমার এই রাস্তা দেখেন আর আমার এই লাইন আপটা দেখেন, আমি ছবিটা শেষ করতে চাইলাম। পরে আজিজুর রহমান সাহেব বললো যে চালান। টোটাল রাস্তা দেখলো, দেখে আমার লাইন আপটা দেখে আমার পিঠে একটা থাপড় দিয়ে বললো তোর ছবি শেষ কর, ছবি চলবে। আচ্ছা। আমি বললাম যে ওস্তাদ আমি তো সাহস পাই না। আমি বললাম তোর ছবি চলবে, তুই যে লাইন আপ করেছিস এই লাইন আপে তোর ছবি চলবে, যদি কোথাও সমস্যা হয় আমাকে ডাকিস। আমার আজিজুর রহমান সাহেব ছিলেন একজন মানে একজন গুণী ডাইরেক্টর, যিনি অসম্ভবকে সম্ভব করা তার পক্ষে সম্ভব ছিল। হ্যাঁ, উনি বিখ্যাত। এবং ওনার সঙ্গে আমি কাজ করেই এই এত বড় দুঃসাহসের কাজটা আমি হাতে নিয়েছিলাম। আচ্ছা। তারপরে আমি কাজ করতে থাকলাম, কাজ কমপ্লিট করলাম, গানগুলো করলাম এই গেটিস দিয়ে, বিভিন্নভাবে দামি দিয়ে। তারপরে ছবিটা শেষ করে ছবির এডিটিং করে ফাইনাল এডিট করে আবার ডাকলাম তাদেরকে যে ওস্তাদ আসেন একটু দেখেন। এর মধ্যে আমি যতটুকু জানি আপনি শাবনুর আপু একটু আপনাকে শিডিউল নিয়ে একটু ঝামেলা। হ্যাঁ, সেটা একটু ঝামেলা বলতে এটা আমাদের ইন্ডাস্ট্রির লোকদের মাধ্যমেই হয়েছিল, ওর কোনো দোষ না, ও তো পোলাপান তখন। আচ্ছা আচ্ছা। ওকে বোঝানো হয়েছিল যে তুমি যে প্রেম পিয়াসী ছবিতে কাজ করবে এই ছবিটা চলবে, কারণ এই ছবিটার অর্ধেকও কাজ হয়নি, এখানে কাজ করে তোমার ক্যারিয়ারটা নষ্ট করবে। শাবনুর বুঝতে পারলো যে হ্যাঁ ঘটনা তো ঠিক, কারণ ছবি তো অর্ধেকও হয় নাই, তা আমি এটাতে কাজ করব। তো আমাকে বিভিন্নভাবে তালবাহানা করতে থাকলো, শিডিউল দেয়, কাজ করে না, আসে না। তারপরে বাসায় গিয়ে আমি তাকে বুঝাইতে সক্ষম হইলাম যে দেখো তোমার ক্যারিয়ারে তোমার আরো 10টা ছবি আছে, 10টা ছবি থেকে 5টা ছবি হিট করবে, 2টা ছবি পাওয়া যাবে, কিন্তু আমার ছবি কিন্তু একটাই। আমার এই ছবিটা আমাকে দর্শকের মাঝে গ্রহণযোগ্যতা আনতে হবে, এটা আমার দায়িত্ব, তোমার না। তুমি আমাকে সহযোগিতা করবা, বাকিটা আমার। তারপরে তাকে বুঝাইতে সক্ষম হলাম এবং সে কাজ করলো, কাজ করাইলাম।
কোরআনের পরে ছবিটা যখন সেন্সার প্রিন্ট আমি করব, তার আগে যখন আজিজ ভাইকে দেখাইলাম, আজিজুর রহমান সাহেব, উনি দেখে তখন আমার উস্তাদের ছবি আরেকটা ছবি ছিল, সেই ছবিটা হলো এই তোমার ওই লজ্জা, মৌসুমী উমর সানির লজ্জা, ওটাও কুরবানি ঈদে আসবে। তখন আমাকে বলল, তোর ছবি কি কোরবানি ঈদে আসবে? আমি বললাম, উস্তাদ আমি আশা করছি কোরবানি ঈদে আসবে, তুই যদি আসিস আমি আসবো না। তারপরে আমি ছবি দেখা, ওরা সবাই আমাকে বাহবা দিল যে খুব সুন্দর ছবি হয়েছে, তুই সেন্সার প্রিন্ট কর। পুরো সেন্সার প্রিন্ট করলাম। সেন্সার প্রিন্ট করার পরে যখন ছবিটি আমি সেন্সারে দিলাম, সেন্সারে তখন মানে প্রডিউসার ডিরেক্টর তখন এলাও ছিল। আমি ছবিটি দেখলাম, প্রযোজক সমিতির সভাপতি, সেক্রেটারি, অন্যান্যরা দেখলো। ওইখান থেকে একটা রিউমার, ভালো একটা রিপোর্ট আসলো যে এই ছবিটি চলবে, ক্লিক করবে। তারপরে আমি যখন এফডিসিতে আসলাম, তখন কুরবানি ঈদে ছবি রিলিজ হবে 14টা। 14টার মধ্যে আমার প্রেম পেয়েছি সহ 14টা, তার মধ্যে আর 3টা ছবি পিছিয়ে গেল। একটা সাইফুল আজম কাশেম, একটা আজিজুর রহমান, আর একটা ছবি কার জানি, এরা পিছিয়ে গেল। বড় বড় ছবি সব 11টা ছবি আসবো। তখন আমি ছবি ল্যাবে প্রিন্ট করাতে যাচ্ছি। আমি ডিক্লেয়ার করে দিয়েছি যে আমি আসতেছি কুরবানি ঈদে। একটা হ্যাভক হয়ে গেল বক্স অফিসে, সব হল মালিকরাই আসছে আমার ছবি নেবে। হ্যাঁ, আমার ছবি নেবে, আমার ছবি নেবে। আমি প্রথমেই আরাম সিদ্দিক সাহেব, যে মানুষের সিনেমা হলের মালিক, কালিয়াকৈর জমিদার, ওনাকে আমি দাওয়াত করলাম এবং খালুকে যে প্রথম আমার ছবিটা আপনি বুকিং করবেন, আচ্ছা, আপনাকে দিয়ে উদ্বোধন করব। পটু ভাই বললো যে না, আমি আমার হলে প্রথম ছবি আমি রিসিট কাটবো। তখন আরাম সিদ্দিক সাহেব বললো যে ঠিক আছে, আপনিই করেন। 3 জনকে আইনে বসে অফিসে বসাইলাম। বসিয়ে যখন বললাম যে এই রিসিটটা দিলাম, মানে রিসিটটা দিলাম যে বসেন, আপনি অ্যামাউন্টটা লেখেন। আরাম সিদ্দিক সাহেব বললো, পটু এরকম সুযোগ কেউ কোনোদিন কিন্তু দেয় না কোনো প্রডিউসার। উনি বলে আমাকে এত দিবেন, এখন তোমাকে দিয়ে উদ্বোধন করাবে, তুমি এই ছবির রেন্টালটা লেখো। তখন পটু সাহেব এদিক ওদিক তাকায়, আমাদের দিক তাকায়, সে পটু সাহেব বললো যে আমি ধন্য যে আজকে তুমি আমাকে এত বড় একটা গুরু দায়িত্বের মধ্যে ফেলছো। আমার এখানে কোনো কথা চলবে না। 3,25,000 টাকা উনি রিসিটে, মানি রিসিটে লিখলেন কন্ট্রাক্ট ফর্মে। আচ্ছা, লিখে আমাকে 3 লক্ষ টাকা দিল, দিয়ে বললো 25,000 টাকা আমি কমিশন পাইলাম। আমি আলহামদুলিল্লাহ। এই যে শুরু হইল আমার ওই ছবির রিলিজের আগের দিনই আমার 1,06,00,000 টাকা আসছিল এমজি টেবিল কালেকশন। টেবিল কালেকশন ছিল 1,06,00,000। কয়টা হলে সিনেমা হলে ছিল? 63টা, মানে এট এ টাইম, প্রথম সপ্তাহে। তারপরে হল মালিকরা আসছে লাইনে, আমাদের ছবি দিতে হবে, বিভিন্ন হলের স্টাফদের ডিমান্ড, আমরা প্রেম পিএসি চালাবো ঈদে। আমি বললাম যে না, আপনারা পরে চালান, আমি আর প্রিন্ট করতে পারবো না। তখন একটা প্রিন্ট করতে লাগতো 1,03,000 টাকা, শুধু প্রিন্ট। হ্যাঁ, একটা প্রিন্টের কস্টিং। তারপরে ছবি রিলিজ হলো। আল্লাহর রহমতে বাংলাদেশের এমন কোনো সিনেমা হল বা হলের দর্শক নাই যে আমার ছবিটি দেখে নেই। সাংঘাতিকভাবে সমাদৃত হলো এবং আমি ধন্য। এবং সালমান শাহ সার্থক, তার যে উদ্যোগী স্বপ্ন আমাকে তাড়না দিয়েছিল, যার জন্য আমি সেই ছবিটি দায়িত্ব নিয়ে শেষ করছিলাম। এবং এই ছবি
আমার জীবনে একটা মানে ধারণাই ছিল যে এই ছবিটি রিলিজ করার পরে আমাকে ডিরেক্টর হিসেবে সবাই জুতা দিয়ে পিটাবে, ইন্ডাস্ট্রি থেকে বের করে দেবে, এরকম একটা ভাব, চিটার বাটপার বলবে। তো আল্লাহর রহমতে দর্শক সেটি বলেনি, সবাই বাহবা। বিনোদন পাইছে এবং আমাকে বাহবাই দিয়েছে যে না ছবিটা ভালো বানিয়েছে। বাহ। এবং একটা কথা সবসময় সবাই বলছে যে কেমনে সম্ভব, হাউ ইট পসিবল, কি করে বললো, রাইট। এইটা প্রত্যেকের প্রশ্ন আমার কাছে করা হয়েছে। আমি নিজে বলতে পারবো না কেমনে করছি, কিভাবে করছি। তারপরে এই ছবি নিয়ে অনেক ঘটনা ঘটছে, রিলিজ করতে দেবে না যাতে রিলিজ না করতে পারি, অনেক ঘটনা। সালমান শাহ স্টার, আমাদের সাকিব ভাইও স্টার, আপনাদের কাছে গ্রহণযোগ্য কে বেশি? আপনি মানে কাকে এগিয়ে রাখবেন? না, কাকে এগিয়ে রাখবো বললে এখন আর এটাকে ব্যালেন্স করার উপায় নেই, কারণ একজন পৃথিবীর বুকে নেই, আরেকজন স্টিল নাও। স্টিল না, হ্যাঁ। এখন ওই সময় সালমান শাহর যে জনপ্রিয়তা, ওইটার সঙ্গে কারো কম্পেয়ার করা যাবে না। ওকে। এখন আমাদের বাংলাদেশে ইন্ডাস্ট্রিতে একটাই ব্যক্তি, সেটা হলো সাকিব। সাকিব খান নিজেও বলছে যে সে সালমান হ্যাঁ, সালমানকে সে নিজেও সালমানের ভক্ত, নিজেও সালমানের ছবি দেখেছে, অনুপ্রাণিত হয়েছে। কিন্তু ওকে যদি করা যেত দুইজনের মধ্যে, এটা দুইজন যদি এখন থাকতো, তাহলে দর্শকই তাকে কাকে আগায় রাখতো, দর্শকের ভোটে সেটা হয়ে যেত। কিন্তু সালমান যখন চলে গেছে তখন সে তুঙ্গে, সেইখানে যাওয়ার ক্ষমতা কারো নেই। আর এখন সে স্টিল নাও, সে স্টার। তবে একটি কথা আমি বলি যে কোনো শিল্পী মৃত্যুর পরে এত বছর পর্যন্ত তার জায়গার থেকে নিচে না নেমে আরও আপার ক্লাসে গেছে, আরও উপরে গেছে। যে সকল দর্শকগুলো ওর জন্ম হয়নি, জন্মের পরে আইসা ছবি দেখছে, তারাও তার ভক্ত। রাইট। আর আমাদের এখানে বহু স্টার আসছে গেছে, বাইরে গেছেন, কিন্তু এত বছর স্টিল নাও 29 বছর রানিং, এখনো সালমান শাহ তার জায়গাতেই আছে। হ্যাঁ, তার জনপ্রিয়তা একই জায়গায় আছে, অতএব তার সঙ্গে কারো কম্পেয়ার করা যাবে না। রাইট। এটা আমার ব্যক্তিগত মত। অনেকে হয়তো মনে করতে পারে যে তার সংস্পর্শে ছিল, তাকে বেশি বলে এগিয়ে দিচ্ছে। না, আমি আমার অ্যাজ এ দর্শক হিসেবে, একজন মানে ফিল্ম মেকার হিসেবে, তার যে অভিজ্ঞতা, তার যে কর্মদক্ষতা, তার যে অনুপ্রেরণা, তার যে আচার আচরণ, চলাফেরা, এটা একেবারে টোটালি এক্সেপশনাল ছিল সালমান শাহ। তাকে অনেকেই অনুকরণ করেছে, কিন্তু সে অনেক কিছুর জন্ম দিয়েছে ইন্ডাস্ট্রিতে। সে অল্প সময়ে চলে গেছে, তার ক্যারিয়ার মাত্র 4 বছর। যদি সে আরও 2-4-10 বছর থাকতো, তাহলে তাকে মানে পরিপূর্ণতা, তার জীবনে শিল্পীর সত্তাকে মানে দীর্ঘায়িত করে নিজের জায়গা আরও পোক্ত করা বা আরও অ্যাডভান্স হওয়া, এটা আমরা দেখতাম। সে কি হইতো না, এটা আমাদের কল্পনার বাইরে। যদি থাকতো, হয়তো বা আমাদের এই ইন্ডাস্ট্রির এই অবস্থা হইতো না। রাইট। এখান থেকে উত্তরণের উপায়টা কি করলে আমাদের চলচ্চিত্র আবার সোনালী দিনের মতো এগিয়ে যাবে? আপনার মতামতটা কি? আসলে আমাদের চলচ্চিত্র ধ্বংসের দ্বার প্রান্তে আমরাই দাঁড় করিয়েছি। আমাদের চলচ্চিত্রে, বিশেষ করে চলচ্চিত্রে প্রযোজনা সংস্থাটি এখানে লিড করে এই চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখার মতো আমি প্রযোজকদের দেখি না। প্রযোজক তো লস খেয়ে চলে গেছে। কিন্তু একটা ব্যবসা লাভ লস থাকে, সেই ব্যবসাটাকে আবার রান করাতে অনেকগুলো কৌশল অবলম্বন করতে হয়, অনেকগুলো পলিসি অবলম্বন করতে হয়, সরকারের সহযোগিতা নেওয়ার জন্য তাদেরকে মুভ করতে হয়, কারণ প্রত্যেকটি ব্যবসা সরকারের সহযোগিতা ছাড়া হয় না। আর আমাদের এই চলচ্চিত্রের ব্যবসাটিকে সরকারের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা সরকারের কাছ থেকে কোনো প্রকার সহযোগিতা নিতে পারিনি, কোনো প্রকার সহযোগিতার কথা চিন্তা করিনি। নিজেরা
নিজেরা নিজেদের নেতৃত্ব ফলানোর জন্য অনেক কিছুই করেছি, কিন্তু চলচ্চিত্রের কোনো উপকার আসেনি। সেটি হয়েছে ব্যক্তিগত স্বার্থ নিয়ে। আর চলচ্চিত্রের সার্বিক স্বার্থ নিয়ে আমরা যদি যৌথভাবে সরকারের শরণাপন্ন হতাম, তাহলে আমাদের চলচ্চিত্র এই পরিণতি হতো না। এটা আমি কাউকে দায়ী করব না, এটা আমরা নিজেরাই দায়ী। অতএব আমাদের এই চলচ্চিত্রটাকে পার্শ্ববর্তী দেশ ভারতেও অনেক অনেক সময় দুর্যোগ আসছে, সেটা কাটায় উঠে আবার তারা চলচ্চিত্রকে জায়গা মতো নিয়ে আসছে, আমরা পারিনি, সেটা হলো আমাদের ব্যর্থতা। আর সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে বাংলা চলচ্চিত্র নিয়ে কিছু বলেন। সর্বশেষ প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের কাছে আমি একটু কথাই অনুরোধ করব, যে সকল ছবিগুলো হলে যায় অন্তত একবার দেখার চেষ্টা করবেন যে এই চলচ্চিত্রটিতে কি বক্তব্য কি আছে বা কি আমাদেরকে দিতে চাচ্ছে। তাহলে আপনাদের সহযোগিতায় চলচ্চিত্র বেঁচে থাকবে। আশা করি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকল দর্শককে। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।